অধীর রঞ্জন চৌধুরী যে এত বড় রাজনৈতিক দুঃসাহস দেখাতে পারবেন সেটা বোধহয় সুদূর কল্পনাতেও আনতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলে অধীর রঞ্জন চৌধুরীর এই রাজনৈতিক সিদ্ধান্ত তার হারে যে দুর্বঘাস জন্মিয়ে দেবে এটা বোধহয় বুঝতে পারছেন তিনি। আর তাই শুধুমাত্র বহরমপুর আসনই নয়, মুর্শিদাবাদে সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের ভরাডুবিটা কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? আর সেই বার্তাটা পেয়েই দল যে লোকসভার আগে ধরে রাখা যাবে না, লোকসভা নির্বাচনে দলীয় কর্মীদের যে ময়দানে নামাতে যাবে না, সেই দুশ্চিন্তাও ক্রমশ ঘিরে ধরছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেই আকুলি বিকুলি ক্রমশ চোখে মুখে কথাবার্তায় স্পষ্ট হয়ে যাচ্ছে তার। সেই প্রশ্নটাই কিন্তু কালকের পর থেকে নতুন করে উঠতে শুরু করে দিল। আর তৃণমূল কংগ্রেস এই রাজ্যে 2019-এর থেকে খারাপ ফলাফল করতে পারে এই সম্ভাবনাটা যেমন উজ্জ্বল হলো, তার থেকেও বেশি করে উজ্জ্বল হলো তৃণমূল কংগ্রেসের সো কল্ড ভোট ব্যাংক, সংখ্যালঘু ভোট, সেটাও কি এবার ছিন্ন বিচ্ছিন্ন হতে চলেছে। সমস্ত কিছু ব্যাখ্যা করে নিয়ে আসবো আপনাদের সামনে, শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকাল কালীঘাটে একটি বৈঠক ছিল। জেলা ধরে ধরে বৈঠক করতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুঝে গেছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বা আইপ্যাককে দিয়ে এই 2024 আর পার করা যাবে না। আর সেইটা যত তিনি বুঝছেন তত যেন তার দলের অবস্থাটা আরও সঙ্গীন হয়ে পড়ছে। তিনি তার নিজের পুরনো ফর্মুলায়, নিজের পুরনো ফর্মে ফিরতে চাইছেন, কিন্তু প্রবলেম হচ্ছে তিনি পারছেন না। কেননা এবারে তার গায়ে দুটো জিনিস একদম লেপ্টে জাপটে পাকিয়ে ধরেছে। এক, দুর্নীতির দাগ, আর দুই তার আমলে যে বাংলায় আদতে কিছু হতে পারে না, তাকে বিদায় দেওয়ার সময় হয়ে গেছে, এইটা বঙ্গবাসীর মনে ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে ছটফটানি আরও বাড়ছে। এবং সবথেকে বড় ছটফটানিটা হচ্ছে এই কারণে, কেননা এই বাংলায় যদি 2019-এর থেকে কম আসন হয়ে যায় তৃণমূল কংগ্রেসের, তাহলে নবান্নের গদিটিও যে আর টিকিয়ে রাখা যাবে না। এই অবস্থায় বড় ভরসা ছিল কংগ্রেস, এই অবস্থায় বড় ভরসা ছিল কংগ্রেসের সকল ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকটা তার দিক থেকে শিফট করছিল। কালকে কালীঘাটে যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তিনি বলেছেন, মানে একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখলাম। সেখানে তিনি বলছেন যে এই জোটটার জন্য তিনি আন্তরিক ছিলেন, কিন্তু এই যে জোটটা হয়েছে, যে জোটটা করতে তিনি ছুটে গিয়েছিলেন, কংগ্রেস কিন্তু তাকে ডাকেনি। তিনি ছুটে যাওয়ার পর তিনি ভেবেছিলেন তাকে একদম কোলে করে কার্যত নৃত্য করা হবে, সেই জায়গাটা কংগ্রেস পাত্তা দিচ্ছে না। বরং তারা আবারও বেশি করে জড়িয়ে ধরতে চাইছে বামফ্রন্টকে, সিপিএমকে। আর এই জায়গাটাই দিদিমণির গুসা হয়েছে। কংগ্রেস এই রাজ্যে বিধানসভায় শূন্য হয়ে গেছে। সবেদার নীলমণি, বাইরন বিশ্বাস সাগরদিঘিতে জিতেছিল, তাকেও ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে। কংগ্রেসকে ভাঙতে সাইনবোর্ড করে দেওয়া হয়েছে। এই অবস্থায় তিনি যেটা বলবেন, এর আগেও যেমন হয়েছে এবারেও সেই একই জিনিস চলবে। অর্থাৎ তিনি ডিকটেট করবেন কংগ্রেসকে, ওই বিস্কুট ছুঁড়ে দেওয়ার মতো দুটি ছুঁড়ে দেবেন তিনি আসন, আর কংগ্রেসও ভুক করতে করতে সেইটা নিয়ে নেবে। এই আশা তার ছিল। এবং সেই জায়গায় তিনি কি পাবেন? প্রতিদানে যেটা হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা তার দিক থেকে সরতে শুরু করে দিয়েছে এবং লোকসভা ভোটে আরও দুরন্তভাবে সরবে, যেখানে তার দলের ভরাডুবিটা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সেই ভোট ব্যাংকটি আর তো বিজেপির দিকে যাবে না, যেত কংগ্রেসের দিকে বা বামফ্রন্টের দিকে। এখন কংগ্রেসকে যদি নিজের দিকে নিয়ে আসা যায়, তাহলে সেই ভোট ব্যাংকটা আমার দিকে ফেরত আসবে, অন্তত মুখ রক্ষা হবে, 2019-এর ফলাফলটা রক্ষা করা যাবে। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে বিভিন্ন প্রান্তে দেশের ছুটে বেরিয়েছিলেন তিনি। এবং প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছিল, এই ব্যাপারে কিছুটা বিগলিত হয়ে পড়েছিলেন অধীর রঞ্জন চৌধুরীও, এই ব্যাপারে কিছুটা বিগলিত হয়ে পড়েছিল কংগ্রেসও। কিন্তু যত সময় গেছে, অধীর চৌধুরী ব্যাপারটা অ্যাসেস করে দেখেছেন এবং তিনি দেখেছেন তার সামনে এখন এমন অবস্থা হয়েছে, ওই এগোলে সর্বনাশ আর পিছলে নির্বংশ। এখন তিনি এগোনোর থেকে পিছনোটাই তাহলে বেছে নিলেন কেন? বেছে নিলেন একটাই কারণে, নির্বংশ হলেও তো দত্তক নেওয়ার মতো একটা অপশান খোলা থাকছে, কিন্তু সর্বনাশ হয়ে গেলে আর তো কোনো বাঁচার উপায় থাকছে না, মানে রাজনৈতিকভাবে অবভিয়াসলি বলছি। দেখুন, যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস জোট করে, তাহলে একটা প্রাথমিক ধারণা তৈরি হচ্ছিল যে কংগ্রেসের যে দুটি আসন এই বাংলায় পড়ে আছে, সবেদার নীলমণি, সেই মালদা দক্ষিণ বা বহরমপুর, সেই দুটো আসন রক্ষা হবে।
কিন্তু যত সময় গড়িয়েছে অ্যাসেস করে দেখা গেছে যে না, রাজনৈতিক অঙ্ক অত সোজা নয়। এখানে 2 আর 2 4 হয় না, 2 আর 2 কখনো 3 হয়, কখনো 300 হয়। কিভাবে হয় দেখুন, এখানে যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেস জোট করত, 1 নম্বর, তৃণমূলের গায়ে যে দুর্নীতির দাগ লেগেছে সেই দুর্নীতির ভাগ চাপতো কংগ্রেসের উপরে। 2 নম্বর, তৃণমূল কংগ্রেসের নেতারা চোর, তারা ডাকাত, তারা বাংলাটাকে লুটছে, এই আওয়াজ শুধু বিজেপি একা তোলেনি, সেই আওয়াজটা তুলেছিল কংগ্রেস, সেই আওয়াজটা তুলেছিল সিপিএমও। এখন সেই তৃণমূলের সঙ্গে যদি ওই নদী পুকুরের গল্প শুনিয়ে জোট করা হয়, বাংলার মানুষ কি সেটা মেনে নেবে? অধীর চৌধুরীর একটা নিজস্ব ক্যারিশমা আছে বহরমপুর আসনে, এবং সেইখানে তিনি দাঁড়ানো মানে তার নিজস্ব একটা ভোট ব্যাংক আছে, সেটা কাজ করবে। কিন্তু যে মুহূর্তে তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে, সেই মুহূর্তে সেই ভোট ব্যাংকটা সম্পূর্ণরূপে তার পাশে থাকবে। তো এবার এই জায়গাটা বুঝতে পেরে গিয়েই অধীর চৌধুরী কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এই তৃণমূলের সঙ্গে জোটে থাকতে চাইছেন না। কেননা দলের যেটা তরুণ প্রজন্ম উঠে আসছে, যারা কিছুটা হলেও এই রাজ্য রাজনীতিতে স্পষ্ট বক্তা হিসেবে জায়গা পেয়েছেন, মানুষ তাদের কথা শুনছেন, তারা কিন্তু চরম বিদ্রোহী জায়গায় চলে গেছেন। এমনকি দলের একটা প্রবীণ অংশ, সবটা নয়, কিছু প্রবীণ অংশ চাইছেন যে তারাও এই ফাঁকে যদি 2-1টা আসন পেয়ে যান, তারা যদি আরেকবার দিল্লি যেতে পান। কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে মাত্র 2টি আসন তারা ছাড়ছে, মালদা দক্ষিণ এবং বহরমপুর। তাহলে সেই প্রবীণ অংশর যে কিছুটা অংশ বিগলিত ছিল, তারাও দেখলো যে তাদের তো দিল্লি যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই, এবং এইখানে যা ফলাফল হবে সেটা আগামী বিধানসভা নির্বাচনে যে তাদের ডিভিডেন্ড দেবে এমনটা ব্যাপার নেই। প্লাস এই তৃণমূলের সঙ্গে সমঝোতা করা মানে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করা রাজনৈতিকভাবে, যেটা তাদের যে রাজনৈতিক জায়গাটা রয়েছে, এই রাজ্যে অ্যাকসেপ্টেন্সটা রয়েছে, সেটা ক্রমশ শেষের দিকে যাচ্ছে, সেটা কফিনে শেষ করে দেবে। ফলে তারাও কিন্তু বুঝে গেলেন যে এই জোটের কোনো সুফল নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝে গেলেন যে এই জোটটা শেষ পর্যন্ত হচ্ছে না, তখন তো আর কিছু করার নেই। এবার দলকে একটু চাঙ্গা করতে হবে, দলকে ময়দানে নামাতে হবে, 42 আসনে লড়ার প্রস্তুতি নিতে হবে। কিন্তু লড়বেন কিসের ভিত্তিতে? দেখুন, দুটো ইকুয়েশন আপনাদের বলছি। গতবার মুর্শিদাবাদে প্রথমবারের মতো দুটি আসন ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। বহরমপুর আসন এত কিছুর মাঝখানেও তারা ছিনিয়ে নিতে পারেনি, কিন্তু সেখানে ব্যবধানটা অনেকটা কমিয়ে দিয়েছিল। এইবার একটা কথা মাথায় রাখুন, এই যে জঙ্গিপুর আর মুর্শিদাবাদ আসন তৃণমূলের হয়েছিল, সেই সময় কিন্তু একটা বড় ফ্যাক্টরের নাম ছিল শুভেন্দু অধিকারী। কেননা সেই শুভেন্দু অধিকারীর তরফ থেকেই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল যে মুর্শিদাবাদটা দেখো, এবং তিনি দেখেছিলেন, ফুল ফুটিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারী কোথায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী, তিনি বিজেপিতে রয়েছেন। ফলে কি মনে হয় ওই মুর্শিদাবাদের 2টি আসন, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর, এত সহজে তৃণমূল এবারে বার করে নেবে? অন্যদিকে অধীর চৌধুরী তিনি কি বললেন? তিনি দুটো কথা বললেন। এক, যদি এই জোটটা শেষমেশ করতে হয় তাহলে কিন্তু দরকার হলে আমি নির্দল হয়ে দাঁড়িয়ে যাব। কেননা তিনি জানেন, তিনি যদি এই জোটের পাশে দাঁড়ান তাহলে কিন্তু তার যে রাজনৈতিক জায়গাটা আছে সেটা শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়লেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতই বড় ব্যাপার হয়ে যান, তিনিই 42টা আসনে মুখ, তিনিই 294টা আসনে মুখ, এক কাজ করুন না, বহরমপুরে আমার বিপক্ষে লড়তে আসুন, হেরে প্যাক করে কলকাতা পাঠিয়ে দেব। এবার সত্যিই যদি তৃণমূলের সেই দাপটের জায়গা থাকতো, 22টার মধ্যে 20টা আসন জিতেছে বিধানসভায় মুর্শিদাবাদে, তাহলে তৃণমূল কি বলতো, ঠিক আছে পাঠাচ্ছি, দেখি কত বড় অধীর চৌধুরী হয়েছে। সেটা বলতে পারলো না। তৃণমূলের যুক্তি কি খাড়া করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবর দক্ষিণ কলকাতা থেকে জিতে এসছেন, বহরমপুর থেকে কি অধীর চৌধুরী সেখানে এসে চ্যালেঞ্জ জানাতে পেরেছেন কোনো দিন? অর্থাৎ অধীর চৌধুরীর চ্যালেঞ্জটা গ্রহণ করার মতো জায়গায় তারা নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাতে হচ্ছে যে অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নয়। আচ্ছা বলুন তো, তৃণমূল কংগ্রেস তো গর্ব করে বলে তাদের দলে একটিই পোস্ট, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি সব ল্যাম্প পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর আশীর্বাদ না থাকলে তৃণমূল কংগ্রেসের হয়ে জেতার ক্ষমতা কারোর নেই। তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বহরমপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মতো জায়গায় নেই, আর বাকিরা সেখানে দাঁড়াবে আর জিতে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে বোঝাচ্ছেন অধীর কোনো ফ্যাক্টর নয়, দরকার হলে 42টা আসনে জেতার জন্য সেখানে লড়ার জন্য প্রস্তুতি নিন। এত সহজ। অর্থাৎ এখানেই তো ঠকঠকানিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমি হারবো না বাবা, আমি হারলে তো আমার রাজনৈতিকভাবে সব শেষ হয়ে যাবে, শহীদ করাদের জন্য তোমাদের এগিয়ে দেবো।
বহরমপুর আসন জেতার জন্য কম চেষ্টা তিনি করেননি তো। শান্তনু সেন থেকে শুরু করে ইন্দ্রনীল সেন কাকে না কাকে সেখানে পাঠিয়েছেন, কিন্তু প্রত্যেকবার কি হয়েছে, এরে প্যাক করে পাঠিয়ে দিয়েছেন অধীর চৌধুরী। গতবার অধীর চৌধুরী সব থেকে যে কাছের যিনি সঙ্গী ছিলেন সে অপূর্ব সরকার ডেভিড, তাকে দলে নিয়ে এসে তাকে সেখানে প্রার্থী করা হয়েছিল, তাকেও হারিয়ে পাঠিয়ে দিয়েছেন। কেননা অধীর চৌধুরীর সঙ্গে এখানে কিন্তু একটা ইমোশন যেরকম জড়িয়ে রয়েছে, রাজনৈতিক অঙ্কও কিন্তু জড়িয়ে রয়েছে। এখানে অন্য কোনো দলের জেতার থেকে অধীর চৌধুরী জেতারটা অনেক কিছু দরকার আছে, কেননা তিনি জিতলে তিনি গোটা মুর্শিদাবাদটাকে কন্ট্রোল করতে পারবেন। সংখ্যালঘু ভোটটা যেটা কিন্তু কংগ্রেসের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে, সেই জায়গাটা কিন্তু কাজে দেবে। ফলে ফলে এখানে কতখানি বিজেপির সমর্থন থাকবে সেটা নিয়েও কিন্তু উঠে আসছে ইকুয়েশন। অন্যদিকে শুভেন্দুবাবুর সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক, সেটাও যে রাজনৈতিক মহলে যারা কান পাতেন, যারা খবর রাখেন, তারা খুব ভালো করে জানেন রাজনীতিতে অনেক সময় বাজিটা হারতে হয় আসল বাজিটা জেতার জন্য। শুভেন্দু অধিকারীদের মতো পরিপক্ক রাজনীতিবিদ এইসব অঙ্কগুলো বোঝেন না। আর এইসব অঙ্কগুলো যেরকম শুভেন্দু অধিকারীরা বোঝেন, অধীর রঞ্জন চৌধুরীরা বোঝেন, মোহাম্মদ সেলিমরা বোঝেন, তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়ও খুব ভালো করে বোঝেন। আর সেটা বুঝেই তিনি এবার আঁতকে উঠতে শুরু করেছেন। কেননা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলতে যে যে জায়গাগুলো পশ্চিমবঙ্গের একদম প্রকট হয়ে আছে, তার মধ্যে উত্তরবঙ্গের একদম মালদা দক্ষিণ অবধি আসন অবধি যে 8টি আসন রয়েছে, সেখানে বিজেপি এবার একচ্ছত্র আধিপত্য দেখাবে, সেই জায়গাটা কার্যত নিশ্চিত হয়ে গেছে। রায়গঞ্জ আর মালদা উত্তরে কিছুটা ফাইট দিতে পারে তৃণমূল, কিন্তু ওই ফাইট দেবে, কিন্তু ভালো খেলিয়া পরাজিত হইতে হইবে, এই অবস্থা সেখানে হয়ে গেছে। সবেধর নীলবনি হিসেবে পড়েছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে যদি জোট না হয়, বহরমপুর আসন অধীর চৌধুরী তো বার করে নেবেনই, তার পাশাপাশি এই জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, সেই দুটো আসনে যে তৃণমূল ধরে রাখতে পারবে এমন নিশ্চয়তা কিন্তু দেওয়া যাচ্ছে না। তাহলে গতবারের জেতা আসনগুলো যেগুলো তৃণমূল কংগ্রেসের ছিল, সেইখান থেকে আসন কমছে, এবং সেই আসনটাও কমছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা থেকে। আর সেইটা যদি হয়, পরের বিধানসভা নির্বাচনে কি হবে? লোকসভা নির্বাচনই যদি তৃণমূল কংগ্রেস থেকে সংখ্যালঘু ভোট মুখ ফিরিয়ে নিতে শুরু করে, বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফলে ফলে অধীর চৌধুরীকে বহরমপুর আসনের লোভ দেখাতে গিয়ে আলটিমেটলি নিজের যে রাজনৈতিক শূন্যতার জায়গাটা স্পষ্ট হয়ে গেছে, সেটা আরও বেআব্রু করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যত দিন যাচ্ছে সেই জায়গাটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। ফলে দলের নেতা কর্মী তারা অনেকটা ভীত, এই নির্বাচনে সত্যিই তারা ময়দানে নামবেন তো, সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তো তৃণমূল কংগ্রেসের জন্য। আর এই বার্তাটা যত কালীঘাটের কাছে স্পষ্ট হচ্ছে, তত কিন্তু আকুলি বিকুলিটা ধরা পড়ছে। ফলে ফলে অধীর চৌধুরীর এই রাজনৈতিক সিদ্ধান্ত কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে, এবং 2019-এর থেকে খারাপ ফলাফল শুধু নয়, নিজেদের ডিভিডেন্ড ভোট ব্যাংক সংখ্যালঘু ভোট হারানোর যে যে ছবিটা চোখের সামনে স্পষ্ট হচ্ছে, সেখান থেকে কালীঘাটের সামনে শুধুই আঁধার, এমনটাই কিন্তু মনে করতেন শুরু করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফলে ফলে কালকে মুর্শিদাবাদ নিয়ে তৃণমূল নেত্রীর এই বৈঠক এবং দলীয় নেতাদের যে বার্তা, সেটা কিন্তু তৃণমূলের যে হাঁড়ির হাল, সেটা কিন্তু আরও প্রকট করে দিল। আর 24-এর লোকসভার আগে সেটা কিন্তু তৃণমূল নেতা কর্মীদের জন্য মস্ত বড় সেটব্যাক। কেননা 2024-এ তাদের লড়তে হবে নরেন্দ্র মোদীর মতো মুখের বিরুদ্ধে। 2024-এ তাদের লড়তে হবে দুর্নীতি আর চাকরি চুরি, এই দুটোকে পাশাপাশি রেখে। ফলে এমনিতেই তো নড়বড় করছে, তার উপরে শেষ ভরসার জায়গা যেটা ছিল, সেটাও তো গঙ্গায় আস্তে আস্তে বিলীন হয়ে গেল। এবার হাতে তো শুধু পেন্সিল পড়ে রইল, আর সেই হাতে পেন্সিল নিয়ে সিঙ্গেল ডিজিটে নেমে গেলে নবান্নের গতিটা বাঁচিয়ে রাখতে পারবেন তো, সেই চিন্তাও যে মাথার মধ্যে ঢুকে গেল। ফলে বড় দুঃসময়, এবং সেই দুঃসময়ে আলোর রেখা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে এই আকুলি বিকুলি, মুর্শিদাবাদ নিয়ে দলীয় নেতাকর্মীদের এই বার্তা, এবং সংখ্যালঘু ভোট হারানোর এই অঙ্ক? এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।